তাহলে হেপাটোলজি পার্টে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা যেটা আলোচনা করব এখানে হচ্ছে মেইনলি অ্যাপ্রোচ টু এ প্যাশেন্ট উইথ জন্ডিস, অ্যাপ্রোচ টু এ প্যাশেন্ট উইথ অল্টারড এলএফটি, অ্যাপ্রোচ টু এ প্যাশেন্ট উইথ অ্যাসাইটিস, হেপাটাইটিস বি সি ইনফেকশন, ফ্যাটি লিভার, গলস্টোন ডিজিজ এবং সিএলটি। এবং আমাদের বেসিক জিপি কোর্সে যে টপিকগুলো ডিসকাসড হয়েছে সেগুলো হচ্ছে অ্যাসাইটিস এবং প্রিলিমিনারি কনসেপ্ট অফ জন্ডিস, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এবং ম্যানেজমেন্ট, হেপাটাইটিস বি এর কিছু কনসেপ্ট, সাথে লিভার অ্যাবসেসের ম্যানেজমেন্ট, যেটা আজকে আমাদের লেকচারে এটা থাকবে না। ফ্যাটি লিভারের ম্যানেজমেন্ট, এটা বেসিক জিপি কোর্সেও কিছু ডিসকাস হয়েছে, আজকে আমরা কিছু ডিসকাস করবো। গলস্টোন ডিজিজের কিছু প্রিলিমিনারি কথা আমরা বেসিক জিপি কোর্সে ডিসকাস করেছি এবং আজকেও এটা থাকবে। তাহলে আমরা ফার্স্ট চলে যাচ্ছি যে জন্ডিস জিনিসটা যদি আমাদের বুঝতে হয় তাহলে যেটা জানতে হবে সেটা হচ্ছে বিলিরুবিন মেটাবলিজম। বডিতে বিলিরুবিন মেটাবলিজম কিভাবে হয়? বিলিরুবিন মেটাবলিজম হচ্ছে, আমরা জানি যে আরবিসি যখন ম্যাচিউর হয়ে যায়, যখন এটা ওল্ড হয়ে যায়, বিশেষ করে তাদের যখন লাইফ স্প্যান 120 দিনের বেশি যখন হয়ে যায়, তখন আরবিসিটা ফ্রাজাইল হয়ে যায়। ফ্রাজাইল হয়ে গেলে এর মেমব্রেনগুলো উইক হয়ে যায়। মেমব্রেনগুলো উইক হয়ে গেলে এটা ব্রেকডাউন হয়। ব্রেকডাউন হয়ে প্রথমে এখান থেকে হিমোগ্লোবিন বের হয়, সাইটোপ্লাজম আলাদা হয়ে যায়, পরে হিমোগ্লোবিনটা ভেঙে হিম হয়, আর এটা হচ্ছে গ্লোবিন হয়। এই হিম থেকে পরবর্তীতে বিলিরুবিন ডেভেলপ করে বিলিরুবিন তৈরি হয় এবং এই বিলিরুবিন হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। তাহলে আরবিসি যদি ব্রেকডাউন বেশি হয় তাহলে কোন ধরনের বিলিরুবিন বাড়বে? আনকনজুগেটেড বিলিরুবিন। তাহলে কোনো প্যাশেন্টের যদি আনকনজুগেটেড বিলিরুবিন বেশি থাকে তাহলে মোস্ট কমন কজ হবে যে হিমোলাইটিক অ্যানিমিয়া। এরপরে এই আনকনজুগেটেড বিলিরুবিনটা লিভারে আসে। লিভারে আসার পরে এটা জিটি বা গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইম দিয়ে এটা হয় কনজুগেটেড বিলিরুবিন। এই কনজুগেটেড বিলিরুবিন পরবর্তীতে চলে আসে বিলিয়ারি চ্যানেলে, এবং কোনো কারণে যদি কনজুগেটেড বিলিরুবিনের পাথওয়েতে কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে প্যাশেন্টের যেটা হবে সেটা হলো অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসে কোন ধরনের বিলিরুবিন বাড়বে? কনজুগেটেড বিলিরুবিন। তাহলে কোনো প্যাশেন্টের যদি কনজুগেটেড বিলিরুবিন আনকনজুগেটেড থেকে অনেক বেশি বাড়ে তাহলে এটা ইন্ডিকেট করবে অবস্ট্রাকটিভ জন্ডিস। আনকনজুগেটেড বেশি বাড়লে এটা হবে হিমোলাইটিক জন্ডিস, আর যদি কনজুগেটেড বেশি বাড়ে তাহলে এটা হবে অবস্ট্রাকটিভ জন্ডিস অথবা কলেস্টেটিক জন্ডিস। কোনো প্যাশেন্টের যদি আনকনজুগেটেড এবং কনজুগেটেড দুইটাই যদি বেশি বাড়ে তখন এটাকে আমরা বলতে পারি হেপাটোসেলুলার জন্ডিস। হেপাটোসেলুলার জন্ডিসে আগে কিছু এনজাইম বাড়বে, লিভার এনজাইম যেমন এএসটি, এএলটি এগুলো বাড়বে। অবস্ট্রাকটিভ জন্ডিসে এনজাইম বাড়তে পারে যেমন অ্যালকালাইন ফসফেটেসটা বাড়বে। হিমোলাইটিক জন্ডিসেও একটা এনজাইম বাড়তে পারে, সেটা হচ্ছে এলডিএইচ। তাহলে এটা দিয়ে আমরা তিনটা জন্ডিসকে এক্সক্লুড করতে পারি। একটা হলো প্রি হেপাটিক, একটা হলো হেপাটোসেলুলার, আর একটা হলো পোস্ট হেপাটিক। আনকনজুগেটেড বিলিরুবিন, হিমোলাইটিক অ্যানিমিয়াটা হচ্ছে মোস্ট কমন কজ। তবে হিমোলাইটিক অ্যানিমিয়া ছাড়াও আনকনজুগেটেড বিলিরুবিন বাড়তে পারে। এটাকে বলা হয় কনজেনিটাল আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। কনজেনিটাল আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। আমরা একটু আগে বলছিলাম যে আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেট করে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। কোনো প্যাশেন্টের যদি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইমটা কম থাকে তাহলে প্যাশেন্টের যেটা হবে যে আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে। তাহলে এটা একটা কজ যে প্যাশেন্টের আনকনজুগেটেড বিলিরুবিন এখানে বাড়তে পারে। তাহলে যদি কোনো প্যাশেন্টের আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ে, সাথে যদি পিবিএফ নর্মাল থাকে, হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস নর্মাল থাকে, তাহলে এটা ইন্ডিকেট করবে কনজেনিটাল আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। এর ইম্পর্টেন্ট একটা কজ হচ্ছে গিলবার্ট সিনড্রোম। অনেক সময় আপনারা দেখবেন যে কিছু প্যাশেন্ট পারসিস্টেন্ট জন্ডিস অনেক দিন ধরে, তার সিবিসি নর্মাল, হিমোগ্লোবিন নর্মাল, আল্ট্রাসাউন্ড নর্মাল, সব নর্মাল। এর একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে গিলবার্ট সিনড্রোম। তাহলে এটা হচ্ছে আমাদের বিলিরুবিন মেটাবলিজমের একটা প্রিলিমিনারি অ্যাপ্রোচ। হেপাটাইটিক ব্লাড পিকচার কোনটাকে বলে? যদি কোনো প্যাশেন্টের লিভার ফাংশন অল্টার হয় এবং প্যাশেন্টের অ্যামাইনো ট্রান্সফারেজ এনজাইম যেমন এএসটি এবং এএলটি যদি বাড়ে এবং সেটা যদি অনেক বাড়ে দেন এএলপি, তখন সেটাকে আমরা বলি হেপাটাইটিক পিকচার। কোনো প্যাশেন্টের যদি কোনো প্যাশেন্টের কনজুগেটেড বিলিরুবিন বেশি বাড়ে, কোনো প্যাশেন্টের যদি অ্যালকালাইন ফসফেটেস এনজাইমটা বেশি বাড়ে, তখন সেটাকে বলা হয় কলেস্টেটিক ব্লাড পিকচার। এই বায়োকেমিস্ট্রি কি বলা হয়? কলেস্টেটিক ব্লাড পিকচার। তাহলে আমরা যদি দেখি যে অ্যাপ্রোচ টু এ প্যাশেন্ট উইথ রেজড সেরাম এএলটি বাড়ছে, কোনো প্যাশেন্টের সেরাম এএলটি যদি বাড়ে, এর কজ দুইটা হতে পারে। একটা হতে পারে যে প্যাশেন্টের হেপাটোসাইটে কোনো প্রবলেম, অথবা হেপাটোসাইটের প্রবলেমটা অবস্ট্রাকটিভ জন্ডিসেও প্যাশেন্টের এএলটি বাড়তে পারে যদি অবস্ট্রাকশনের কারণে হেপাটোসাইটে কোনো প্রবলেম অ্যারাইজ করে। অর্থাৎ এএলটি বাড়া মানে এটা ইন্ডিকেট করতেছে হেপাটোসাইটের প্রবলেম। এই হেপাটোসাইটের প্রবলেম লিভার ডিজিজের জন্য হতে পারে, অথবা অবস্ট্রাকটিভ জন্ডিস হয়ে সেটা পরবর্তীতে এসে হেপাটোসাইটকে এফেক্ট করতে পারে। সো এএলটি বাড়া মানে আইদার হেপাটোসাইটের প্রবলেম অথবা প্যাশেন্ট মে হ্যাভ সাম অবস্ট্রাকটিভ জন্ডিস। ওকে, তাহলে এটাকে আমরা অ্যাপ্রোচ কিভাবে করবো? আমরা দেখবো যে এএলটির লেভেলটা কত। তো দেখেন, এই 35 ওল্ড মেল প্রেজেন্টেড উইথ এএলটি 100। কোনো প্যাশেন্টের যদি এএলটি 300 যদি বেশি হয় তাহলে এটাকে বলা হয় সিভিয়ারলি রেজড এএলটি। যদি 300 উপরে যায় অথবা 500 যদি উপরে যায় তাহলে এটাকে ভেরি অথবা হাইলি এলিভেটেড এএলটি বলা হয়। হাইলি এলিভেটেড এএলটির মেইন কজ হচ্ছে তিনটা। একটা হলো ভাইরাল হেপাটাইটিস, একটা হলো ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, আর একটা হচ্ছে ইসকেমিক হেপাটাইটিস। তাহলে একটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, একটা হলো ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, আর একটা হচ্ছে ইসকেমিক হেপাটাইটিস। এই তিনটাতে প্যাশেন্টের হাইলি এলিভেটেড এএলটি লেভেল আমরা পাবো। এছাড়া যদি কোনো প্যাশেন্টের অ্যাকিউট লিভার ফেলিউর থাকে তাও প্যাশেন্টের এএলটিটা 500 to 300 এর চেয়েও বেশি থাকতে পারে। আর কোনো প্যাশেন্টের মাইল্ডলি এলিভেটেড এএলটি, এটা অনেকগুলো কারণে হতে পারে। ভাইরাল হেপাটাইটিস আর্লি স্টেজে হতে পারে, প্যারাসিটামল বা ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস আর্লি স্টেজে হতে পারে, উইলসন ডিজিজ থেকে হতে পারে, অটোইমিউন হেপাটাইটিস থেকে হতে পারে, এছাড়া আদার হেমোক্রোমাটোসিস থেকে ডেভেলপ করতে পারে। সো এই ধরনের পিকচারগুলো আমরা পাইতে পারি।
তাহলে আমরা অ্যাপ্রোচ কীভাবে করবো, এটা এবার লিভারের ডিজিজগুলোকে মাথায় রাখবো আমরা, আর একটা হলো অবস্ট্রাকটিভ জন্ডিসের কজগুলো আমরা মাথায় রাখবো। তাহলে প্যাশেন্টের আমরা হিস্ট্রি নিব, হিস্ট্রিতে দেখবো যে প্যাশেন্টের কোনো অ্যাবডোমিনাল পেন, জন্ডিস বা নজিয়া ফিভারের হিস্ট্রি আছে কিনা। যদি এগুলো থাকে এটা সাজেস্ট করবে হেপাটাইটিস। যদি কোনো প্যাশেন্টের জন্ডিস, হেমাটোমেসিস, ম্যালেনা, সিএলডির যদি ফিচার থাকে, স্টিগমাটা থাকে, তাহলে এটা সাজেস্ট করবে যে ক্রনিক লিভার ডিজিজ। প্যাশেন্টের যদি বি ভাইরাসের হিস্ট্রি থাকে, প্যাশেন্টের ফ্যামিলি হিস্ট্রিও যদি বি ভাইরাস থাকে, এরপরে যদি কোনো প্যাশেন্টের জন্ডিস, ইচিং, পেল স্টুল এগুলো যদি থাকে, এটা সাজেস্ট করবে অবস্ট্রাকটিভ জন্ডিস। এখন অবস্ট্রাকটিভ জন্ডিস যদি সাথে পেইন থাকে তাহলে সাজেস্ট করবে, এবং এটা অ্যাকিউট অনসেট যদি হয় তাহলে সাজেস্ট করবে স্টোন ডিজিজ। এবং যদি প্যাশেন্টের সাথে ওয়েট লস থাকে, অ্যানোরেক্সিয়া থাকে, তাহলে এটা হতে পারে কলাঞ্জিওকার্সিনোমা অথবা কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস। প্যাশেন্টের যদি অ্যাবডোমিনাল পেইন, ফিভার, জন্ডিস সাথে যদি ইচিং, পেল স্টুল থাকে, এটা সাজেস্ট করবে কলাঞ্জাইটিস। কলাঞ্জাইটিসের ট্রায়াড আছে, এটাকে চারকো ট্রায়াড বলে, যেখানে ফিভার থাকবে, জন্ডিস থাকবে এবং অ্যাবডোমিনাল পেইন থাকবে। এবং অ্যাকিউট কলাঞ্জাইটিস হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি। যদি প্যাশেন্টের ফ্যাটিক থাকে, ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রি অফ ব্লাড ডিজিজ যদি থাকে, তাহলে এটা সাজেস্ট করবে হিমোলাইটিক অ্যানিমিয়া। এবং যদি আমরা এক্সামিন করে যদি ফিভার, জন্ডিস, টেন্ডার হেপাটোমেগালি পাই, এটা সাজেস্ট করবে ভাইরাল হেপাটাইটিস। কোনো প্যাশেন্টের যদি ড্রাগ হিস্ট্রি থাকে, প্যারাসিটামল পয়জনিংয়ের, এটা সাজেস্ট করবে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস। কোনো প্যাশেন্টের অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লিনোমেগালি যদি থাকে, এরকম ট্রায়াড যদি থাকে, এটা সাজেস্ট করবে হিমোলাইটিক অ্যানিমিয়া। কোনো প্যাশেন্ট এক্সামিনেশন করে যদি আমরা ডিপ জন্ডিস এবং স্ক্র্যাচ মার্ক যদি পাই, তাহলে এটা হতে পারে যে কলেস্টেটিক জন্ডিস। তাহলে এভাবে করে এরপরে হচ্ছে আমরা ইনভেস্টিগেশন করবো। কি ইনভেস্টিগেশন করবো? ইনভেস্টিগেশনে প্যাশেন্টের আদার লিভার ফাংশন টেস্টগুলো আমরা করবো, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট ডিএসআর করবো, সাথে হচ্ছে আমরা প্যাশেন্টের আদার লিভার ফাংশন টেস্ট এসজিপিটি বা এসজিওটি করবো, সেরাম অ্যালবুমিন করবো, প্রথ্রম্বিন টাইম করবো, এরপরে ভাইরাল মার্কারগুলো করবো, বি, সি, ই এগুলো আমরা করবো। তারপরে হচ্ছে এও করতে পারি। এগুলো যদি নেগেটিভ হয় তাহলে আমরা প্যাশেন্টের কোনো ন্যাশ আছে কিনা, এই জন্য অ্যাসোসিয়েটেড ডায়াবেটিসের জন্য প্যাশেন্টের ব্লাড সুগার প্রোফাইল দেখতে পারি, লিপিড প্রোফাইল আমরা দেখতে পারি। প্যাশেন্টের হচ্ছে উইলসন ডিজিজ আছে কিনা, এই জন্য আমরা সিরাম সেরোপ্লাজমিন করতে পারি। হেমোকোমাটোসিসের জন্য ট্রান্সফেরিন স্যাচুরেশন মেজার করতে পারি। প্যাশেন্টের অটো ইমিউন লিভার ডিজিজের জন্য এএনএ, অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি করা যেতে পারে। পিবিসির জন্য প্যাশেন্টের অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি করা যেতে পারে। তাহলে এভাবে করে আমরা প্যাশেন্টের অ্যাপ্রোচ করবো, এবং আলটিমেটলি প্যাশেন্ট মে রিকোয়ার লিভার বায়োপসি ফর দ্য কনফার্মেশন অফ ডায়াগনোসিস। যদি লিভার বায়োপসি লাগে এবং যদি প্রিলিমিনারি আমরা যদি কোনো টেস্টে ক্লু না পাই, এই ধরনের প্যাশেন্টকে আমাদের রেফার করতে হবে। আর যদি আমরা কোনো কজ না পাই এবং যদি ফ্যাটি লিভার ডিজিজ যদি আমাদের কাছে মনে হয়, তাহলে এই প্যাশেন্টকে আমরা লাইফস্টাইল মডিফিকেশন অ্যাডভাইস করতে পারি। ফ্যাটি লিভারের ম্যানেজমেন্ট আমরা পরে আবার বলবো। এরপরে হচ্ছে অ্যাপ্রোচ টু এ প্যাশেন্ট উইথ রেস্ট সেরাম বিলিরুবিন। তাহলে রেস্ট সেরাম বিলিরুবিনের প্যাশেন্ট এটা তিনটা কারণেই বাড়তে পারে। এটা প্রি হেপাটিক হতে পারে, এটা হেপাটিক হতে পারে, অথবা পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। অবস্ট্রাকটিভ জন্ডিস হলে আমরা ক্লিনিক্যাল হিস্ট্রি থেকে বুঝতে পারি যে প্যাশেন্টের ইচিং, পেল স্টুল এবং ডিপ জন্ডিস যদি থাকে তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস। যদি এগুলো না থাকে, প্যাশেন্টের যদি ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি থাকে, অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লিনোমেগালি, তখন এটা হতে পারে হিমোলাইটিক জন্ডিস। এগুলো যদি না হয়, প্যাশেন্টের অ্যানোরেক্সিয়া, অ্যাবডোমিনাল পেইন অথবা ফ্যামিলি হিস্ট্রি অফ লিভার ডিজিজ যদি থাকে, তাহলে এটা হতে পারে একটা হেপাটোসেলুলার জন্ডিস। ইট ক্যান বি অ্যাকিউট হেপাটাইটিস অর ক্রনিক হেপাটাইটিস। তাহলে এটাকে আমরা কিভাবে প্রসিড করবো? এখানেও আমরা হিস্ট্রি নিব, এক্সামিনেশন করবো, এবং ফার্দার লিভার ফাংশন টেস্ট এবং ভাইরাল মার্কার, তারপরে হচ্ছে অটো ইমিউন মার্কার, তারপরে আলট্রাসোনোগ্রাফি, এভাবে করে আমরা এখানে অ্যাপ্রোচ করবো। আলট্রাসোনোগ্রাফি করলে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস থাকলে সেটাও বুঝতে পারবো। হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে যদি হেপাটোমেগালি থাকে, এখানে যদি হাইপোইকোইক লিভার থাকে, তাহলে এটা আমাকে ভাইরাল হেপাটাইটিস সাজেস্ট করবে। যদি প্যাশেন্টের লিভারের ইকোটেকচারটা লস হয়ে যায়, এটা সাজেস্ট করবে সিরোসিস অফ লিভার। প্যাশেন্টের স্প্লিনোমেগালি যদি থাকে আইসোলেটেড, এটা পোর্টাল হাইপারটেনশনের ফিচার হিসেবে হতে পারে, অথবা হিমোলাইটিক জন্ডিসের পার্ট হিসেবে ডেভেলপ করতে পারে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি এরকম একটা থাকে যে অ্যাপ্রোচ টু এ প্যাশেন্ট উইথ এইচবিএস এজি পজিটিভ। আউটডোরে কমন একটা হচ্ছে যে এইচবিএস এজি পজিটিভ, এখন সেটা প্যাশেন্ট আসে আমাদের কাছে। তাহলে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাশেন্টের ইভ্যালুয়েশন করা, বিশেষ করে প্যাশেন্টের হিস্ট্রি, এক্সামিনেশন হিস্ট্রিতে প্যাশেন্টের এক্সপোজারের হিস্ট্রি, প্যাশেন্টের ফ্যামিলি হিস্ট্রি, প্যাশেন্টের ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি, এগুলো খুব ইম্পর্টেন্ট। কোনো সিএলডি রিলেটেড কোনো হিস্ট্রি, যে অ্যাসাইটিস, হেমাটোমেসিস, ম্যালেনা, এনকেফালোপ্যাথি, এই ধরনের কোনো হিস্ট্রি আমরা নিতে পারি। এছাড়া প্যাশেন্টের এক্সামিনেশনে আমরা সিএলডি কোনো স্টিগমাটা আছে কিনা এটা খুব ভালো করে দেখবো। নিডল মার্ক থাকলে সেগুলোকে আমরা ট্রেস করবো, এবং প্যাশেন্টের কন্ট্যাক্ট ট্রেসিংও করা ইম্পর্টেন্ট। এছাড়া প্যাশেন্টের আদার লিভার ফাংশন টেস্টগুলো করবো আমরা এখানে। লিভার ফাংশন টেস্টের ভিতরে বিলিরুবিন, এসজিপিটি, এসজিওটি, সেরাম অ্যালবুমিন, প্রথ্রম্বিন টাইম, সাথে ব্লাড সুগার প্রোফাইল করবো। কেন করবো? প্যাশেন্টের কনকমিটেন্ট আদার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থাকতে পারে, এই জন্য আমরা প্যাশেন্টের গ্লুকোজ প্রোফাইলটাও করবো। প্যাশেন্টের আদার ভাইরাল মার্কারগুলো যেমন এইচবিই অ্যান্টিজেন, অ্যান্টি এইচবিসি আইজিএম এবং অ্যান্টি এইচবিসি টোটাল, এগুলো আমরা করতে পারি। অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি করতে পারি, এবং প্যাশেন্টের হচ্ছে হেপাটাইটিস বি ডিএনএ আমরা লেভেল মেজার করতে পারি। সি ভাইরাস সাথে কনকমিটেন্ট সি, বি ভাইরাস তার কনকমিটেন্ট সি ভাইরাস থাকতে পারে, এইচআইভি থাকতে পারে, এগুলো আমরা এক্সক্লুড করবো, অথবা এটা আমরা চিন্তায় রাখবো। সাথে আমরা আলট্রাসোনোগ্রাফি করে লিভারের আর্কিটেকচারটা দেখতে পারি। এখন আমরা একটু ভাইরাল মার্কার সম্পর্কে একটু বলি যে এইচবিএসএজি কি ইন্ডিকেট করে? এইচবিএসএজি ইন্ডিকেট ইনফেকশন। এক কথা, এইচবিএসএজি ইন্ডিকেট ইনফেকশন। এটা অ্যাকিউট ইনফেকশন হতে পারে, ক্রনিক ইনফেকশন হতে পারে। ক্রনিক ইনফেকশন যদি ইনঅ্যাক্টিভ থাকে তখন সেটাকে বলা হয় কেরিয়ার। ক্রনিক যদি অ্যাক্টিভ থাকে সেটাকে বলা হয় ক্রনিক হেপাটাইটিস, ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস। এনটিএইচবিসি এটাও ইন্ডিকেট করে ইনফেকশন। এনটিএইচবিসি এটাও ইন্ডিকেট করে ইনফেকশন। যদি আইজিএম হয় সেটা অ্যাকিউট ইনফেকশন ইন দ্য উইন্ডো পিরিয়ড, এটা হচ্ছে এনটিএইচবিসি দিয়ে ইন্ডিকেট করবে। এনটিএইচবিসি যেটা, এটা অলওয়েজ ইন্ডিকেট ইনফেকশন, নেভার ইন্ডিকেট ন্যাচারাল ইমিউনিটি। বলে ন্যাচারাল ইমিউনিটি কীভাবে আমরা বুঝতে পারি? একটা প্যাশেন্টের ন্যাচারাল ইমিউনিটি যদি হয়, মানে বি ভাইরাস ইনফেকশন দিয়ে হয়, তাও এটা পজিটিভ হতে পারে, কিন্তু কখনো
ভ্যাকসিনেশন যদি কোনো প্যাশেন্টকে আমরা করি কখনো তার কো অ্যান্টিবডি পজিটিভ হবে না। একটা ভ্যাকসিনেটেড প্যাশেন্টের কখনো কো অ্যান্টিবডি পজিটিভ হবে না। কেন হবে না? কারণ ভ্যাকসিনেশনে শুধু ইউজ করা হয় সারফেস অ্যান্টিজেন। তাহলে এই প্যাশেন্টের শুধুমাত্র সারফেস অ্যান্টিবডি ডেভেলপ করবে। তাহলে অ্যান্টি এইচবিএস যদি কোনো প্যাশেন্টের পজিটিভ হয় এটা ইন্ডিকেট করবে ইমিউনিটি। কোনো প্যাশেন্টের যদি অ্যান্টি এইচবিএস পজিটিভ হয় তাহলে এটা ইন্ডিকেট করবে ইমিউনিটি, প্যাশেন্টের বি ভাইরাসের এগেইনস্টে ইমিউনিটি ডেভেলপ করে গেছে। কোনো প্যাশেন্টের যদি ই অ্যান্টিজেন পজিটিভ হয়, ই অ্যান্টিজেনটা তখনই পজিটিভ হয় ভাইরাস যখন রেপ্লিকেট করে। তাহলে ই অ্যান্টিজেন পজিটিভ ইন্ডিকেট করবে ভাইরাল রেপ্লিকেশন, এবং ভাইরাস যখন রেপ্লিকেট করে তখন বি ভাইরাসের ট্রান্সমিসিবিলিটি অনেক বেশি থাকে। তাহলে ই অ্যান্টিজেন পজিটিভ থাকলে এটা ইন্ডিকেট করবে আইদার ভাইরাল রেপ্লিকেশন অথবা বি ভাইরাসের ট্রান্সমিসিবিলিটি। আর ডিএনএ লোড দিয়ে আমরা এটাকে ট্রিটমেন্ট করা লাগবে কিনা সেই ডিসিশনটা নেওয়ার জন্য এটা আমাকে হেল্প করবে, অথবা ট্রিটমেন্ট আমরা কতদিন প্রলং করবো এই ডিসিশন নিতে আমাদেরকে হেল্প করবে ডিএনএ। তাহলে এটা হচ্ছে আমাদের ভাইরাল মার্কারের প্রতি একটা অ্যাপ্রোচ। এরপরে প্যাশেন্টের যে অনুযায়ী যদি ট্রিটমেন্ট লাগে ট্রিটমেন্ট দিব, যদি না লাগে আমরা প্যাশেন্টকে ফলো আপ করতে থাকবো। আর কখন ট্রিটমেন্ট লাগবে এটা আমরা পরে ডিসকাস করতেছি। এরপর একটা সিনারিও পাওয়া যায় যে 25-year-old electrician comes with the report showing HBsAg positive. He is rejected from the embassy during the planning to go to the Middle East. Now he has come for advice whether he needs any treatment that can cause negativity of HBsAg. এরকম অনেক পেশেন্ট আসে যে তার বাইরে যেতে পারতেছে না, HBsAg পজিটিভ। এখন কি করা যায়? এখন যেটা করা যায় আমাদের ফার্স্ট দেখতে হবে যে এই HBsAg পজিটিভ এটা হচ্ছে ইনফেকশন। আমাদের ফার্স্ট দেখতে হবে এটা কি অ্যাকিউট ইনফেকশন নাকি ক্রনিক ইনফেকশন। যদি অ্যাকিউট ইনফেকশন থাকে তাহলে ফেট হচ্ছে যে 90 to 95% হেপাটাইটিস বি ভাইরাস এটা স্পন্টেনিয়াস রিকভারি হয়ে যাবে। 90 to 95% স্পন্টেনিয়াস রিকভারি হয়ে যাবে। আর ক্রনিসিটি খুবই কম, 5 to 10%। যদি যাদের ক্রনিসিটি ডেভেলপ করবে এদের ক্ষেত্রে ট্রিটমেন্ট লাগবে, এবং যাদের ক্রনিসিটি ডেভেলপ করবে এদের HBsAg নেগেটিভ হওয়ার চান্স খুবই কম। আমরা যদি সংক্ষেপে বলি তাহলে এই চান্সটা খুবই কম। এটা হচ্ছে ট্রিটমেন্ট দেওয়ার পরও দেখা যায় যে 5 to 10 ইয়ার ট্রিটমেন্ট দেওয়ার পরও প্যাশেন্ট লেস দেন 10% প্যাশেন্ট মে বিকাম নেগেটিভ। সো এই ধরনের প্যাশেন্টকে আমরা বলবো যে ওনার নেগেটিভ হওয়ার চান্স খুবই কম। একটা প্যাশেন্ট যদি HBsAg পজিটিভ থাকে এবং সেটা যদি ক্রনিক ইনফেকশন থাকে তাহলে এদের ক্ষেত্রে আনসার হবে যে এটা নেগেটিভ হওয়ার চান্স খুবই কম। আর যদি অ্যাকিউট হয় তাহলে দে হ্যাভ দ্য ফুল পসিবিলিটি অফ বিং নেগেটিভ। ওকে, তো এই জিনিসটা হচ্ছে অনেক সময় বিশেষ করে দেখবেন যে রাস্তায় লেখা থাকে যে হার্বাল চিকিৎসা দ্বারা HBsAg নেগেটিভ করা হয়। তাহলে সেক্ষেত্রে তারা যে প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি ইউজ করে যে অ্যাকিউট হেপাটাইটিস যেগুলো থাকে, অ্যাকিউট হেপাটাইটিস তো 90% নেগেটিভ হয়ে যায়, তাহলে ওই জিনিসটা অ্যাকচুয়ালি তারা ইউজ করে থাকে এখানে। সো এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। তাহলে তাদের ক্ষেত্রে আমরা এনশিওর করতে পারবো না যে এটা ট্রিটমেন্ট দিলে নেগেটিভ হয়ে যাবে। ওকে, তো অ্যাকচুয়ালি বাইরের দেশে যাওয়ার ক্ষেত্রে HBsAg শুধু পজিটিভ হলে যে ট্রাভেল করা যাবে না এরকম অ্যাকচুয়ালি নিয়ম অনেক দেশেই এখন নাই। তবে বিভিন্ন ট্রাভেল এজেন্সি এখনো এটা ফলো করতেছে। এটা মনে হয় ট্রাভেল এজেন্সির সাথে যদি স্পেশালিস্টের একটা কমিউনিকেশন হয় তাহলে এই ধরনের প্রবলেমগুলো দূর করা সম্ভব। বিশেষ করে যাদের ক্রনিক হেপাটাইটিস বি তাদের যদি ই অ্যান্টিজেনের লোড বেশি না থাকে, প্যাশেন্টের ডিএনএ লোড যদি কম থাকে, প্যাশেন্ট যদি ট্রিটমেন্টে থাকে, তাহলে এই প্যাশেন্টগুলো অ্যাকচুয়ালি ট্রাভেল করতে পারে বা বাইরের দিকে যেতে পারে। বাট যেগুলো হেলথ কেয়ার ওয়ার্কার তাদের জন্য কিছুটা রেস্ট্রিকশন আছে, স্পেশালি যারা ব্লাড কালেকশন করে এই ধরনের জবে HBsAg নেগেটিভ হওয়াটা খুবই জরুরি। সো এই ধরনের প্যাশেন্ট ইভ্যালুয়েট করতে গেলে আমরা HBsAg পজিটিভ প্যাশেন্টের ক্ষেত্রে যেভাবে করে এরপরে প্যাশেন্টকে ইভ্যালুয়েট করতে হবে, প্যাশেন্টের নিজেকে ইভ্যালুয়েট করতে হবে, তার ফ্যামিলি ট্রেসিং করতে হবে, এবং প্যাশেন্টের পরবর্তী লাইফের জন্য যদি প্যাশেন্ট ম্যারিড না হয় তাহলে তার ম্যারিড লাইফের ক্ষেত্রে অ্যাডভাইস করতে হবে যে তার পার্টনারের যাতে ম্যারেজের আগে অবশ্যই যদি ভ্যাকসিনেশন করা থাকে, এবং যদি ম্যারিড থাকে তাহলে ইন দ্য বিফোর দ্য ভ্যাকসিনেশন অফ দ্য পার্টনার দে শুড ইউজ দ্য বেরিয়ার মেথড, and the patient should refer to the gastroenterologist or hepatologist for the further evaluation if needed. এরপরে দেখবেন যে অনেকে আসে যে 30 years old মেল, উনি হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নিতে চান, উনি আপনার কাছে আসছেন। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে অনেকে দেখা যায় যে একটা HBsAg করে ভ্যাকসিন দিয়ে দিচ্ছেন। ইট ইজ নট আইডিয়াল। CDC গাইডলাইন হচ্ছে একটা প্যাশেন্টকে যদি ভ্যাকসিনেশন করতে হয় তাহলে তার 3টা টেস্ট করতে হবে। একটা হচ্ছে HBsAg, একটা হচ্ছে anti-HBC টোটাল, আর একটা হচ্ছে anti-HBs অ্যান্টিবডি। তাহলে anti-HBC, anti-HBs আর একটা হচ্ছে HBsAg, এই 3টা করে যদি আমরা নেগেটিভ পাই তাহলে শুধুমাত্র আমরা প্যাশেন্টকে ভ্যাকসিনেট করবো। কোনোটা যদি পজিটিভ থাকে আমরা ভ্যাকসিনেট করবো না, রাদার প্যাশেন্টকে অ্যাডভাইস করবো যে উনি যাতে ব্লাড ডোনেট না করেন, অ্যাডভাইস করবো আমরা যাতে উনি ব্লাড ডোনেট না করেন। এছাড়া প্যাশেন্টের ফ্যামিলি স্ক্রিনিং এর অ্যাডভাইস করবো, এবং ফ্যামিলি মেম্বারদের ভিতরে যারা ভ্যাকসিনেটেড না ওনাদেরকেও ভ্যাকসিনেশনের ব্যাপারে আমরা অ্যাডভাইস করতে পারি। এবং ভ্যাকসিনেশনের ব্যাপারে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে প্যাশেন্টের বয়স যদি 18 কম হয় তাহলে প্যাশেন্টের ডোজ লাগে 10 মাইক্রোগ্রাম, আর যদি 18 উপরে হয় তাহলে লাগে 20 মাইক্রোগ্রাম। আর যদি প্যাশেন্টের কোনো ইমিউনোসাপ্রেস কন্ডিশন থাকে, যেমন প্যাশেন্ট ইজ টেকিং ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, প্যাশেন্ট ইজ অন ট্রান্সপ্লান্ট প্যাশেন্টের CKD, এই ধরনের প্যাশেন্টের ক্ষেত্রে ডোজ হবে ডাবল, অর্থাৎ 20 মিলিগ্রামের ডাবল হলো 40 মিলিগ্রাম, তাহলে ডোজ হবে ডাবল। বাচ্চাদের ক্ষেত্রে 10, অ্যাডাল্টদের ক্ষেত্রে 20, এবং যারা ইমিউনো কম্প্রোমাইজ যারা CKD প্যাশেন্ট এদের হবে ডোজ ডাবল, অর্থাৎ ইঞ্জেকশন লাগবে 0.5 মিলিগ্রাম, 0.5 ml, এটা হচ্ছে 0.5 ml ইউজুয়ালি থাকে 20, তো এরকম ডোজ লাগবে। তার হচ্ছে 40 মাইক্রোগ্রাম পর্যন্ত লাগবে ইচ ডোজ। তাহলে কয়টা ডোজ দিতে হবে? একটা হচ্ছে 0, 1 month, 6 month। এখন এই শিডিউলটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে 0 প্রথমে যেটা দিব সেটা হচ্ছে 0, তার 1 মাস পরে একটা, এবং প্রথমটার 6 মাস পরে আরেকটা। তাহলে এই 3টা হচ্ছে শিডিউল, 0, 1 month, 6 month, ডোজ 10, 20, 40 মাইক্রোগ্রাম।
In adult patient, 20 microgram is the standard. If the age less than 18, then 10 microgram, 3 doses. If the patient is immunocompromised, the dose will be 40 microgram, 3 doses. হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্ড প্রেগনেন্সি, এরকম পেশেন্ট থাকতে পারে যে একটা পেশেন্ট প্রেগনেন্ট, সে এইচবিএসএজি পজিটিভ, এখন কী করবে? তাহলে সেক্ষেত্রে পেশেন্টকে ইভ্যালুয়েট করতে হবে আদার এইচবিএসএজি পজিটিভ পেশেন্টের মতো, যে তার এইচবিএসএজি পজিটিভ পেশেন্ট কোন স্ট্যাটাসে আছে, এটা কি অ্যাকিউট হেপাটাইটিস না ক্রনিক হেপাটাইটিস, ফার্স্ট এটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। যদি অ্যাকিউট হেপাটাইটিস থাকে তাহলে মোস্ট লাইকলি এটা নিজে নিজে ভালো হয়ে যাবে। যদি এটা ক্রনিক হেপাটাইটিস থাকে তাহলে পেশেন্টকে ফলো আপ করতে হবে, পেশেন্টের আদার অ্যান্টিজেনগুলো করতে হবে, অ্যান্টিজেন করতে হবে, পেশেন্টের ডিএনএ লোড করতে হবে এবং করে দেখতে হবে ডিএনএ লোড যদি বেশি থাকে, পেশেন্টের লিভার ফাংশন যদি বেশি অল্টার থাকে, অর্থাৎ ট্রিটমেন্ট যদি ইন্ডিকেশন থাকে তাহলে ট্রিটমেন্ট দিয়ে দিতে হবে। যদি ট্রিটমেন্ট ইন্ডিকেশন না থাকে তাহলে পেশেন্টের আবার 24 উইক পরে আবার পেশেন্টের ডিএনএ করতে হবে এবং ডিএনএ করে দেখতে হবে যে পেশেন্টের ডিএনএ লোড কত। ডিএনএ লোড যদি আবার করার পরে আমরা যদি দেখি যে ডিএনএ লোড পেশেন্টের 2 লাখের বেশি আফটার 24 উইক অফ প্রেগনেন্সি, তাহলে পেশেন্টকে ওরাল টেনোফোভির দিতে হবে, ওরাল টেনোফোভির দিতে হবে। প্রেগনেন্সিতে সেফ হচ্ছে টেনোফোভির। তাহলে পেশেন্ট যদি আগে থেকে অ্যান্টিকাভির পেয়ে থাকে, একটা পেশেন্ট বি ভাইরাস পজিটিভ আগে থেকে অ্যান্টিকাভির পাচ্ছে, প্রেগনেন্সির সময় শুড বি সুইচ টু দ্য টেনোফোভির। ওকে, টেনোফোভির এবং টেনোফোভির দুইটা আছে, টেনোফোভির অ্যালাফেনামাইড, একটা হচ্ছে ডাইসোপ্রক্সিল। তো অ্যালাফেনামাইড হচ্ছে 25 মিলিগ্রাম ডেইলি এবং ডাইসোপ্রক্সিল হচ্ছে 300 মিলিগ্রাম ডেইলি, এবং অ্যান্টিকাভির হচ্ছে বিফোর মিল, এবং অ্যালাফেনামাইড যেটা এটা হচ্ছে উইথ ফুড, এটা হচ্ছে উইথ ফুড। আর টেনোফোভিক ডাইসোপ্রক্সিল এটা হচ্ছে বিফোর মিল। তাহলে মেইনলি অ্যান্টিভাইরাল অফ হেপাটাইটিস বি শুড বি টেকেন বিফোর মিল, বিশেষ করে 1 আওয়ার বিফোর মিল। তাহলে এটা হচ্ছে পেশেন্টের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, এরপরে কিছু কোশ্চেন থাকে, যে মাদের কোশ্চেন থাকতে পারে যে বাচ্চার হওয়ার চান্স আছে কিনা, বাচ্চার হওয়ার চান্স আছে কিনা। ইয়েস, যদি মায়ের ভাইরাল লোড, ডিএনএ ভাইরাল লোড যদি বেশি থাকে তাহলে বাচ্চার ট্রান্সমিসিবিলিটির চান্স থাকবে, এবং কতটুকু থাকবে এটা মোটামুটি ভালোই চান্স থাকবে। আর যদি ডিএনএ লোড কম থাকে, অ্যান্টিজেন যদি নেগেটিভ থাকে এবং অ্যান্টিবডি যদি পজিটিভ হয়ে যায়, তাহলে পেশেন্টের ট্রান্সমিশনের চান্স খুবই কম থাকবে, খুবই কম। আর যদি অ্যান্টিজেন পজিটিভ, যদি পেশেন্টের ডিএনএ লোড যদি বেশি থাকে, অ্যান্টিজেন পজিটিভ থাকে, তাহলে পেশেন্টের ট্রান্সমিশনের রিস্ক বেশি থাকবে। থার্ড কোশ্চেন হচ্ছে যে মোড অফ ডেলিভারি কী হবে। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং এইচআইভি মোড অফ ডেলিভারি ডাজন্ট এফেক্ট, অর্থাৎ মোড অফ ডেলিভারি নর্মাল যা থাকে সেটাই, অর্থাৎ সিজারিয়ান সেকশন এটা কোনো ইন্ডিকেশন না, নর্মাল মোড অফ ডেলিভারি না, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি। যদি পেশেন্টের নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির কোনো কন্ট্রা ইন্ডিকেশন থাকে তাহলে সিজারিয়ান সেকশন লাগতে পারে, কিন্তু বি ভাইরাস, সি ভাইরাস অথবা এইচআইভির জন্য কোনো সিজারিয়ান সেকশন লাগবে না। এরপরে পেশেন্টের ব্রেস্ট ফিডিং। তাহলে ব্রেস্ট ফিডিংয়ের ব্যাপারে অ্যাডভাইস হচ্ছে যে পেশেন্ট ক্যান ডু ব্রেস্ট ফিড। বি ভাইরাস, সি ভাইরাস এদের ক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে পেশেন্ট ক্যান ডু ব্রেস্ট ফিড, দের ইজ নো কন্ট্রা ইন্ডিকেশন। কিন্তু এইচআইভির ব্যাপারে মানে ডেভেলপড কান্ট্রিতে একটা গাইডলাইন এবং আমাদের দেশে আরেকটা গাইডলাইন, আন্ডার ডেভেলপড কান্ট্রিতে। আন্ডার ডেভেলপড কান্ট্রির জন্য পেশেন্ট ক্যান গো ফর ব্রেস্ট ফিডিং, বাট ইন কেস অফ ডেভেলপড কান্ট্রি দে অ্যাডভাইস টু অ্যাভয়েড ব্রেস্ট ফিডিং। তো এইচআইভির ক্ষেত্রে একটু ডাবল পলিসি, বাট আদার ক্ষেত্রে হচ্ছে পেশেন্ট ক্যান গো ব্রেস্ট ফিড অ্যান্ড দের ইজ নো নিড অফ এনি সিজারিয়ান সেকশন ইফ নট আদারওয়াইজ ইন্ডিকেটেড। আদারওয়াইজ যদি কোনো ইন্ডিকেশন না থাকে তাহলে লাগবে না। একটা পেশেন্ট এনটিএইচবিসি পজিটিভ, এটা কীভাবে ইভ্যালুয়েট করবো? এটাও এইচবিএসএজি পজিটিভ পেশেন্টদের আমরা যেভাবে ইভ্যালুয়েট করি সেভাবেই ইভ্যালুয়েট করবো। সাথে হচ্ছে যদি পেশেন্টের ম্যারিড না হয় তাহলে পার্টনারকে আমরা আগে থেকে ভ্যাকসিনেট করাই নিব এবং পেশেন্টকে আমরা ফলো আপ করবো। এইচবিএসএজি পজিটিভ, এনটিএইচবিসি পজিটিভ সবাইকে আমরা ফলো আপ করবো। আচ্ছা, আরেকটা কোশ্চেন থাকতে পারে যে মানে পেশেন্ট আসতে পারে যে সে হচ্ছে ভ্যাকসিনেশন নিয়েছে হয়তো বা 1 বছর আগে, 3 বছর আগে, এখন সে জানতে চাচ্ছে যে তার ভ্যাকসিনটা কি মানে টাইটারটা ঠিক আছে নাকি তার আবার ভ্যাকসিনেশন করা লাগবে। তখন আমরা কি টেস্ট করবো? তখন আমরা করবো এনটিএইচবিএস অ্যান্টিবডি, এবং যদি এর টাইটার 100 আইইউর বেশি থাকে তাহলে পেশেন্টকে আমরা আর কোনো বুস্টার ডোজও দিব না, কোনো ভ্যাকসিনেশনও লাগবে না। যদি এটা 100-এর জায়গায় 10-এর উপরে কিন্তু 100-এর নিচে এরকম যদি থাকে তাহলে একটা বুস্টার ডোজ দিলে হবে। আর যদি 10-এর নিচে থাকে তাহলে পেশেন্ট মে রিকোয়ার ফুল ভ্যাকসিনেশন শিডিউল, রিভ্যাকসিনেশন মে বি রিকোয়ার্ড। এবং যারা হেলথ কেয়ার ওয়ার্কার এদের 5 ইয়ারলি একটা বুস্টার ডোজ লাগতে পারে। যারা হেলথ কেয়ার ওয়ার্কার তাদের ক্ষেত্রে 5 ইয়ারলি একটা বুস্টার ডোজ মে বি রিকোয়ার্ড। এরপরে হচ্ছে যে একটা নিডেলিস্টিক ইঞ্জুরি, এরকম কোশ্চেন এরকম থাকে যে একটা নার্স অথবা একজন প্যাথোলজিস্ট সে ব্লাড ড্র করার সময় একটা এইচবিএসএজি পজিটিভ পেশেন্টের নিডল প্রিক হয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? যে কোনো নিডল প্রিকের পেশেন্টকে প্রথমে রিঅ্যাসিওর করতে হবে, তার যে জায়গা থেকে ব্লাড যাচ্ছে কিছু ব্লাড যাওয়াটাকে অ্যালাউ করতে হবে এবং ওখানে কোনো এক্সট্রা ইনসিশন দেওয়া যাবে না, সেখানে কোনো এক্সট্রা কোনো ইনসিশন দিয়ে সেটাকে ওয়াইড করা যাবে না। তারপরে হচ্ছে পেশেন্টকে ওই জায়গাতে সোপ ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে, কারণ ম্যাক্সিমাম ভাইরাস হচ্ছে ইনভেলপ ভাইরাসগুলো সোপ ওয়াটার দিলে কি হয়ে যায়। এরপরে হচ্ছে পেশেন্টকে ইনশিওর করার পরে আমরা পেশেন্টের হিস্ট্রি নেব যে পেশেন্ট আগে থেকে ইমিউনাইজড কিনা। যদি একদম ইমিউনাইজড না থাকে তাহলে আমরা পেশেন্টের ওই ইমিউনাইজেশনের আগে আমরা যে 3টা টেস্ট করি ওই টেস্টটা আবার করবো, এনটিএইচবিসি, এইচবিএসএজি এবং এনটিএইচবিএস অ্যান্টিবডি করে আমরা পেশেন্টকে ইভ্যালুয়েট করবো। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যারা আমরা নিডল প্রিক হয়েছে সেই পেশেন্টের যদি ডিএনএ লোড জানা থাকে যে ডিএনএ আনডিটেক্টেড, তাহলে আমরা এটা পেশেন্টকে একটু ডিলে করতে পারি। যে ডিএনএ যদি আনডিটেক্টেড থাকে তাহলে এখান থেকে ভাইরাল ট্রান্সমিশনের রিস্ক অনেক কম। আর যদি ডিএনএ লোড অনেক হাই থাকে তাহলে আমরা পেশেন্টকে ইমিডিয়েটলি একটা, যদি পেশেন্টে আনভ্যাকসিনেটেড থাকে তাহলে ইমিডিয়েটলি আমরা একটা আইভি ইমিউনোগ্লোবিউলিন এটা আমরা এটা প্রেসক্রাইব করতে পারি। আইভি পেশেন্টকে আমরা একটা ইমিউনোগ্লোবিউলিন প্রেসক্রাইব করতে পারি। এরপরে আমরা পেশেন্টকে টেস্ট করে দেখবো, যদি পেশেন্টের এইচবিএসএজি, অ্যান্টি-এইচবিএস এগুলো যদি নেগেটিভ হয় তাহলে পেশেন্টকে আমরা ভ্যাকসিনেট করবো। তাহলে ইমিউনোগ্লোবিউলিন প্লাস ভ্যাকসিনেশন যদি ভ্যাকসিনেটেড না থাকে।
এরপরে প্যাশেন্টের যদি টাইটার ভ্যাকসিনেটেড এবং টাইটার জানা আছে, টাইটার জানা যে টাইটার অনেক বেশি, তাহলে এই ধরনের প্যাশেন্টের ক্ষেত্রে আমরা প্যাশেন্টকে কিছুই করা লাগবে না, জাস্ট রিঅ্যাসিওর করে দেবো। আর যদি প্যাশেন্টের ভ্যাকসিনেটেড করা আছে, টাইটার জানা আছে এবং টাইটার কম, তাহলে এরকম প্যাশেন্টের ক্ষেত্রে আমরা একটা বুস্টার ডোজ অ্যাডভাইস করবো। আর যদি ভ্যাকসিনেটেড করা আছে, টাইটার জানা নাই, তাহলে এদেরকে আমরা আনভ্যাকসিনেটেড, অর্থাৎ এটাই চিন্তা করে প্যাশেন্টকে আমরা একটা ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিব। এরপরে আমরা টাইটারটাও পাঠাবো, টাইটারটা দেখে আমরা ডিসাইড করবো, যদি টাইটার আগের মতো টাইটার যদি 100-র উপরে হয় তাহলে আর ভ্যাকসিন লাগবে না, যদি 10 থেকে 100-র ভিতরে হয় তাহলে আমরা একটা বুস্টার ডোজ প্রেসক্রাইব করবো।